আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বাড়াবো না, সরাসরি আলোচনায়। স্ক্রিনের এই কোনায় যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হলো কামাল। এই কামাল ওরফে মাল নামে প্রসিদ্ধ। তার ব্যাপারেই মূলত আজকের আলোচনা। মূল আলোচনা যাওয়ার আগে আমার ব্যক্তিগত বিষয়ে একটা সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে নিই। অনেকেই বলেন যে এইসব বিষয় নিয়ে আপনি কেন প্রতিবাদ করেন, আপনার এত কেন চুলকানি। এই প্রশ্নের জবাবে আমি প্রথমেই উল্লেখ করতে চাই, আমি জন্ম থেকে একটু প্রতিবাদী স্বভাবের। দোষ আমার নাই সেটা আমি বলবো না, তবে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করার মতো অন্যায় আমি আসলে করি না, এটা আমি বাদ দিয়ে বলতে পারি। আমি যেহেতু প্রতিবাদী স্বভাবের মানুষ, সঙ্গত কারণে এই ধরনের প্রতিবাদগুলো আমাকে করতে হয় এবং আমার অন্তর, আমার মন আমাকে উদ্বুদ্ধ করে এই প্রতিবাদ করার জন্য। প্রতিবাদী স্বভাবের হওয়ার কারণে ছাত্র জামানেও আমরা দাওয়ারা হাদিস ব্যাচের যখন ছিলাম, তখন আমাদের মধ্যে, ছাত্রদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব হইতো, এক ছেলে আর এক ছেলের সাথে দ্বন্দ্ব করতো, নানান বিষয়ে রেষারেষি হইতো, অনেক দুর্নীতি হইতো। এই দুর্নীতি দমন করার জন্য একটা দুদক কমিটি গঠন হয়েছিল। এই দুর্নীতি দমন কমিশনের অন্যতম সদস্য, তারা আমাকে নির্বাচিত করেছিল আমার এই স্বভাবের কারণেই। তো এই বিষয়ে আলোচনা করব না, শুধু অনেকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই বিষয়টা উল্লেখ করলাম। আলোচনায় যাই। এই মাল মাদ্রাসায় খেদমত করত, বগুড়ার একটা সুনামধন্য মাদ্রাসা, মেশকাত শরীফ পর্যন্ত। সেই মাদ্রাসায় আমি যে বছর শিক্ষক হই, সে বছরই এই মালকেও নিয়োগ দেওয়া হয়। তবে মালকে মূলত আমার সুপারিশেই বা আমার মাধ্যমে সেই মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়। আমি আবার তাকে সরাসরি নিয়োগ দিই না, বা আমার মাধ্যমে আমি তাকে সরাসরি সুপারিশ করি না। আমাকে সুপারিশ করে তার এক ওস্তাদ, এবং সে মোটামুটি মানের শিক্ষক, মানে খুব বেশি যোগ্যতা। একজন মেশকাত পর্যন্ত মাদ্রাসার একটা শিক্ষক হওয়ার জন্য যেরকম অভিজ্ঞতা এবং দক্ষতা এবং স্ট্যান্ডার্ড থাকার কথা, সেই পরিমাণে স্ট্যান্ডার্ড আসলে তার মধ্যে নাই। সে একটা আরবি দরখাস্ত নির্ভুল লিখতে পারে না, সেখানেও আমার সহযোগিতা নিয়েই তাকে মাদ্রাসা কমিটিতে দরখাস্ত আরবিতে লিখে এরপর তাকে নিয়োগ দেওয়া হয়। বিষয় তখন আমার জানা ছিল না। আমাকে ওস্তাদ আমাকে সুপারিশ করার কারণে আমি সুপারিশ করে মাদ্রাসাতে সে নিয়োগ হয়। নিয়োগের কিছুদিন পরেই সে বিবাহ করে এবং বাসা নেয়। বাসাটা আমার বাসার সাথেই ছিল। তখন থেকে তার চারিত্রিক বিষয়ে আলোচনা আসতেছিল। দেখা যাচ্ছে যখন বাসায় ঢুকে, পাশের বাসায় যেগুলি বাসার সামনে পড়ে, অনেক সময় বেপরদা নারীরা রাস্তায় থাকে, তাদের দিকে একটা বদনজর সে দিত। ভাবে আমি তো বলছিলাম যে আমি প্রতিবাদী স্বভাবের মানুষ হওয়ার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি বুকে জোর দিয়ে বলতে পারবো, আমার ব্যাপারে এই ধরনের চারিত্রিক প্রশ্ন কেউ তোলার সক্ষমতা রাখে না। কারণ আমি এখন পর্যন্ত কোনো মেয়ে মানুষের দিকে সরাসরি নজর তো দিই না, কোনোভাবে আর চোখেও তাকাই না। এটা আমি মনে করি যে এটা আমার চারিত্রিক গর্ব। তো পাশাপাশি বাসায় যেহেতু আমরা ছিলাম, সে পাশের বাসার নারীদের দিকে বদনজর দিত, কুনজর দিত। এই বিষয়গুলি তারা আমাকে বারবার বলতো যে তো তাকে সাবধান করা হোক, না হলে আমরা কিন্তু তাকে মার দিব। মানে ওই বাড়িগুলি মেয়ের যারা অভিভাবক ছিল তারা আমাকে বারবার সতর্ক করছে। কিন্তু একজন মেশকাত পর্যন্ত মাদ্রাসার ওস্তাদ এবং আমার কলিগ, আমি সরাসরি এই চারিত্রিক বিষয়গুলো তাকে বলার সাহস পাচ্ছিলাম না। পরবর্তীতে যখন দেখি যে না, বিষয়টা অত্যন্ত মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে এবং তারা লাঠি সোটা নিয়ে রেডি, তাকে মারবে ভাব, তো একটা সময় আমি তাকে একভাবে সতর্ক করি। এটাতে ছিল তার এই একটা বিষয়। পয়েন্টে আমি আগে আসি। কিতাবাদি খুব ভালো পড়াইতো এরকম না, তবে গোঁজা মিল দিয়ে থাকতো, ছাত্রদের সাথে, কমিটির লোকদের সাথে গোঁজা মিল দিয়ে থাকতো। এবং তার চারিত্রিক বিষয়ে একটু সন্দেহ আমার আগের থেকেই হচ্ছিল, এই নানা কারণে, যেহেতু অনেক রিপোর্ট আসতেছিল এবং আমি দেখতেছিলাম যে ছাত্রদের সাথে ছোট ছোট বাচ্চা যারা ছিল, কমলমতি শিশু যারা ছিল, তাদের সাথে তার খারাপ একটা সম্পর্কের আঁচ করা যাচ্ছিল। এবং এইটা আমি আজ পর্যায়ে ছিল এবং আমি মোটামুটি আমার নজরে এরকম আসতেছিল এবং আমার ব্যাপক সন্দেহ ছিল তার ব্যাপারে। পরবর্তীতে এর ব্যাপারে সে দুশ্চরিত্রবান ছিল, আমার পরিষ্কার হয়ে যায়। সে যে মাদ্রাসায় মেশকাত শরীফ পর্যন্ত লেখাপড়া করেছে এবং দাওরায়ে হাদিস পাশ করার পরে ওই মাদ্রাসার শিক্ষক তাকে ওই মেশকাত শরীফ পর্যন্ত মাদ্রাসার শিক্ষক, আমার খুবই আস্থাভাজন একজন মানুষ। তার মাধ্যমে সে যেহেতু এমনি বাহ্যিকভাবে সে খুব মুআদ্দাব ছিল, তো বললাম বিভিন্ন মানুষের, ছাত্রদের সাথে, কমিটির লোকদের সাথে, ওস্তাদদের সাথে গোঁজা মিল দিয়ে থাকার একটা চেষ্টা করে। তো সেই সুবাদে তাকে বাহ্যিকভাবে ওস্তাদরা ভালোই মনে করতো এবং ওস্তাদ মুহতামিম সাহেব একটা মাদ্রাসায় নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পরে সে ওই মাদ্রাসায় এই ধরনের দুশ্চরিত্রের সরাসরি হাতে নাতে ধরা খাওয়ার কারণে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। তো আমার প্রাথমিকভাবে এই ধরনের সন্দেহ হচ্ছিল। পরবর্তীতে আমি ওই মাদ্রাসায়, তার ওই মুহতামিম সাহেবের মাদ্রাসায় একটা কাফেলা নিয়ে মাদ্রাসায় যাওয়ার পরে নানান বিষয় গল্প হতে হতে এক পর্যায়ে এসে এই মালের কথা আলোচনা উঠে
এবং হুজুর সরাসরি বলেই দেয় যে এই মালকে তো আমি অমুক মাদ্রাসায় দিয়েছিলাম, সে আমার ইজ্জত নষ্ট করেছে, সে ওখান থেকে করার কারণে এখান থেকে বহিষ্কার করে আছে, আমি সেখানে একটা ভালো মাদ্রাসায় দিয়েছিলাম, আমার ইজ্জত সে রক্ষা করতে পারে নাই। তখন আমার ওই যে অতীত যে সন্দেহগুলি এবং বাসার পাশের যে লোকজনগুলি যে বিষয়গুলি আমাকে অবগত করেছিল, এই বিষয়গুলি তখন আমার মাথায় ফিট হচ্ছিল এবং পরবর্তীতে আমার কাছে প্রায় ধরা খাওয়ার মতো একটা পরিস্থিতি চলে যায়। এ বিষয়ে আমি মাদ্রাসার মহাতাক্য করি। মহতামির সাহেবও আমাকে বলে যে আমিও তো এরকম বিষয়গুলি বুঝি, কিন্তু কোনো পদক্ষেপ মহতামির সাহেব নেয় নাই, কারণ কমিটি শাসিত মাদ্রাসা কমিটির লোকদের সাথে প্রচুর মিল দিয়ে এবং গোঁজা মিল দিয়ে সে চলাফেরা করে। সঙ্গত কারণে কমিটি শাসিত মাদ্রাসার মহতামিম আমার মনে হয় সে কারণেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস পায়নি। আমি সরাসরি প্রতিবাদ করি। কোন একটা মানুষ, আমার মধ্যে প্রতিবাদ আছে, আমি প্রতিবাদ করতে ভালোবাসি, আমি প্রতিবাদ করেছি। সেই মাদ্রাসায় এর আগেও এক বুজুর্গের ব্যাপারে, এক বুজুর্গ জেনারেল মাস্টার ছিল পাগড়িওয়ালা, তার বিরুদ্ধে আমি তাকে মারতে গিয়েছিলাম বিচারের মধ্যে। সে যখন এগুলির অবলীলায় স্বীকার করতে থাকে তখন আমি তাকে মারতে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমার রাগ আমি সামাল দিতে পারতেছিলাম না। সেই মাদ্রাসায় নাজিমা তালিমাত ছিল আমার ওস্তাদ, তিনি আমাকে বাধা দিয়েছিলেন আর কি, যে না এভাবে গায়ে হাত তোলো না, ওকে যেতে দাও। তো এই ধরনের প্রতিবাদ করা আমার হচ্ছে নেশা করা, আমি মনে করি যে এটা উচিত, যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ আমি মনে করি করা উচিত। তো যাই হোক, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু মহতামিমের পক্ষ থেকে বিশেষ করে কোনো ধরনের সাড়া পাওয়া যায় না। সর্বশেষ আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেই সে মাদ্রাসা থেকে আমি ইস্তেফা দিয়ে চলে আসি। পরবর্তীতে করোনাকালীন সময় ছিল, তো পরবর্তীতে আমি সেখানে বাসায় অবস্থান করতেছিলাম, কারণ আমি পরবর্তী যে মাদ্রাসায় নিয়োগ নিয়েছিলাম সেই মাদ্রাসা বন্ধ ছিল করোনাকালীন। সঙ্গত কারণে আমি বাসায় অবস্থান করতেছিলাম। মাদ্রাসার পক্ষ থেকে আমাকে বারবার মাদ্রাসা নেওয়ার জন্য চেষ্টা করেছে, আমার বাসায় গিয়েছে মহতামিমরা, আমি মানা করে দিয়েছি যে না, আমি যাব না, কারণ এই ধরনের খবিস যেখানে আছে সেই মাদ্রাসায় আমি আসলে শিক্ষকতা করব না। তো আমি সেখান থেকে চলে আসি আলহামদুলিল্লাহ। এরপরে যে ঘটনা বিভিন্ন ভাবে আমাদের কানে আসে, কমিটির লোকের কাপড় কেচে দেয়, জামা ইস্তারি করে দেয়, গোঁজা মিল দিয়ে থাকে। মাঝখানে একটা ওই মাদ্রাসা আন্দোলন হয়, বেশ কয়েকটা শিক্ষককে বহিষ্কার করা হয়, এই মাল সেখানে থেকেই যায়। ইচ্ছা ছিল যে এই মালটা কবে ওখান থেকে যাবে, কারণ ওই মাদ্রাসাটা তখন ভালো উঠতেছিল এবং আমি যখন সেখানে নিয়োগ নেই হেদায়া পর্যন্ত মাদ্রাসা ছিল, পরবর্তীতে সেটা মেশকাত হয় এবং দাওরায়ে হাদিস খোলা একটা পরিস্থিতি ছিল। পরবর্তীতে এই ধরনের ওস্তাদ এবং মহতামিমদের বিরুদ্ধে কমিটির অ্যাকশনের কারণে দেখা যাচ্ছিল যে মহতামিম টিকতেছিল না, ওস্তাদরা টিকতেছিল না। আর এই ধরনের যারা ওস্তাদ, যারা পা চাটা ওস্তাদ ছিল, কমিটির লোকদের পা চাটে, তারা সেখানে স্থায়ীভাবে থেকে যায়। তো আমার ইচ্ছা ছিল কবে এই ধরনের মালেরা এইসব মাদ্রাসা থেকে বহিষ্কৃত হবে, মনে মনে তৃপ্তি পাবো, কারণ তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমি মূলত ইস্তফা দিয়েছিলাম। এই কমিটির লোকদের সাথে আতাত করে সে এখানে থাকে। মাদ্রাসার চরম পর্যায়ের মালিক খিয়ানত করে, একটা সময় সে মহতামিমের দায়িত্ব পায় অস্থায়ী। কি ধরনের খিয়ানত দেখেন, আমাদের কাছে এগুলি তথ্য প্রমাণ আছে। 1 বছর আগে 10,000 টাকা এক মানুষ সেখানে দিয়েছে, রসিদ মূলে সেটা জমা করেন নাই, নিজের পকেটে রেখেছে। পরবর্তীতে ধরা খাওয়ার 1 বছর পরে সে স্বীকারোক্তি দিয়ে সেই টাকা মাদ্রাসা ফান্ডে জমা করেছে। এত বড় বড় খিয়ানত সে করতো। এবং মাদ্রাসায় যে বললাম যে একটা বিশেষ করে একটা সদস্য ছিল কমিটির সদস্য, সে সাধারণ সদস্য হওয়ার পরে তার মাদ্রাসার ব্যাপক প্রভাব ছিল। তার বিরুদ্ধে আমি অনেকবার প্রতিবাদ করেছি, সেগুলি ভিন্ন বিষয়, কোনো সময় সুযোগ থাকলে বলবো। এবং সেই মাদ্রাসার অনেক ছাত্র আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা এই ব্যাপারে শাহাদত দিবেন যে আমি তাদের বিনা পক্ষ নিয়ে এই ধরনের কমিটির এই বাজে লোকের সাথে আমি প্রতিবাদ করেছি এবং নাস্তেনাবুদ করে ছেড়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরা মাদ্রাসার মালিক খিয়ানত করতো, চারিত্রিক সমস্যা, এরপরও কিন্তু তারা মাদ্রাসা থেকে যাচ্ছিল। ঘটনাক্রমে এবছরে তাকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করার পরেই ফলের বিড়াল বেরিয়ে আসে। দেখেন, এরা কিন্তু কমিটির এই লোকের সাথে আতাত করে তারা মালিক খিয়ানত করতেছিল এবং সবাই ওই মাদ্রাসার মহতামিম, নায়েব মহতামিম, তালিমাত সহ একাধিক ওস্তাদকে বহিষ্কার করার পরে মাল কিন্তু সেখানে থেকে যায়। শুধু কমিটির সাথে তার ভালো সম্পর্ক রাখার কারণে, কমিটির মানুষের খেদমত করার কারণে, জামা কাপড় কেচে ইস্তারি করে বাসায় পৌঁছে দেওয়ার কারণে সে মাদ্রাসা থেকে যায়। এরপরে যখন সে এবছর বহিষ্কৃত হয়, তখন এই যে ফেসবুকে পোস্ট করেছে, এই পোস্ট দেখেন, এখানে কি লেখছে, বিচার আপনারাই করবেন। এই ধরনের মাল প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্যই ক্ষতিকর। এরা চারিত্রিকভাবে ছাত্রদেরকে নষ্ট করে, পড়াশোনার দিকে মনোযোগী তারা থাকে না, মাদ্রাসার উন্নতির দিকে তারা মনোযোগ দেয় না, তারা নিজের পেট পূজা করার জন্য কমিটির সাথে লিয়াজু করে চলে। পরবর্তীতে কোনো কারণে যখন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়, তখন এই ধরনের পোস্ট করে সেখান থেকে সে বিদায় নেয়। আমি সতর্ক করতেছি আপনাদেরকে, যে কোনো প্রতিষ্ঠান, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, এই ধরনের মালেরা নামে আলেম,
নামধারী আলেম, এরাই মূলত প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এরা দাড়ি টুপিকে পুঁজি করে মাদ্রাসার মধ্যে, এরা আসলে মাদ্রাসার ওস্তাদ না, মাদ্রাসার ওস্তাদ হওয়ার যোগ্যরা মাদ্রাসায় প্রবেশ করে নানাভাবে মালিক খিয়ানত করে, চারিত্রিক ভাবে ছাত্রদেরকে নষ্ট করে, কমিটির সাথে লিয়াজু করে মাদ্রাসাকে ধ্বংস করে। এদের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় আপনাদের করতে হবে। কোনো মাদ্রাসায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই এদেরকে ঠাঁই দেওয়া যাবে না। যারা মনে করেন যে দাড়ি টুপিওয়ালা একজন মালের বিরুদ্ধে আপনার এইভাবে সরাসরি ফেসবুকে প্রতিবাদ করা ঠিক হয় নাই, তাদের জন্য বলছি, আমি শুধু ফেসবুকের প্রতিবাদেই সীমাবদ্ধ রাখি নাই, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই মাদ্রাসায় থেকে ইস্তেফা দিয়েছি, এটা বাহ্যিক ভাবে সরাসরি। আর ফেসবুকে আজকে বললাম, এর আগে বলার তো সুযোগ ছিল না, তখন তো সে এক মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত মুহতামিম, তার বিরুদ্ধে বললে তখন তো আমার চাইতে আপনার চুলকানি আরো বেশি হইতো, এজন্য বলি নাই। আজকে যখন সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে, মাদ্রাসার রসিদ বই একটা তার কাছে ব্যক্তিগতভাবে রেখে দিয়েছে, যার হিসাব অফিসে জমা দেওয়া হয় না, সেজন্য আজকে মুখ খুললাম। পাশাপাশি আরো একটা কারণ আছে, যে যখন কোনো ভালো ওস্তাদ কোনো মাদ্রাসায় থাকে, এই ধরনের মাল যদি সেখানে থাকে, এই মালেরা যারা মালিক খিয়ানত করে, মাদ্রাসার নানান ভাবে, প্রতিষ্ঠানের নানান ভাবে ক্ষতি করে, তারা কিন্তু ভালো ওস্তাদদেরকে থাকতে দেয় না। যেমন আজকে বাড়িধারা মাদ্রাসা সাইকুল হাদিসকে সেই মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া, এটা একটা কারণ। সেই প্রেক্ষাপট, মূলত দুইটা প্রেক্ষাপট, যখন সেই ধরনের পোস্ট করেছে এবং আজকে যখন বাড়িধারা মাদ্রাসা সাইকুল হাদিসকে সেই মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়েছে, তার ইতিহাস পড়ে যা দেখলাম, এই ওস্তাদ, এই সাইকুল হাদিস সাহেব, উনি এই মাদ্রাসার নানান অনিয়মের ব্যাপারে তিনি প্রতিবাদ করতেন, যে কারণে আজকে তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হলো। সুতরাং এই ধরনের জালেম, এ ধরনের দুশ্চরিত্রকারী, মাদ্রাসা বা প্রতিষ্ঠান ধ্বংসকারী যখনই আপনাদের নজরে আসবে, যে কোনো ভাবে প্রতিবাদ করে, প্রতিরোধ করে এদেরকে মাদ্রাসা থেকে সাথে সাথে বহিষ্কার করবেন। তাহলে যারা চরিত্রবান ওস্তাদ, যোগ্য ওস্তাদ, যাদের দ্বারা প্রতিষ্ঠানের উন্নতি হবে, এই ধরনের ওস্তাদরা মাদ্রাসা থাকতে পারবে।